সমঝোতার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ভাবাচ্ছে সমমনা দলগুলোকে। যুগপথের থেকেও বন্টনে প্রত্যাশিত ভাগ না পেয়ে অনেকেই নাখোশ। একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। অভিযোগ, জামায়াতের পাতানো নির্বাচনের শঙ্কা, লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে এখনও চূড়ান্ত ফল আসেনি। ২৮টি কেন্দ্রে ভিপি, জিএস, এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির। দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ বেশি। খেজুরের রস পান নিয়ে আইইডিসিআর এর সতর্কতা। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম। দেশটিতে প্রবেশ করতে চাইলে গুনতে হবে ৬ থেকে ১৮ লাখ টাকা। জাতির মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তায় আপোষ করবে না বাংলাদেশ। আইসিসির জবাবে সন্তুষ্ট নয় বিসিবি। কাল আবারও চিঠি দেওয়া হবে। বিএনপি যুগপথ বা শরিকদের জন্য আসন ছাড়লেও জটিলতা কাটেনি, বরং বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতায় অনেকটাই চিন্তিত শরিক দলের প্রার্থীরা। তারা আসলে কতটা বিএনপি তৃণমূলের সমর্থন পাচ্ছেন, উঠেছে এমন প্রশ্ন। ঘোষণা দিলেও বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও ঝুলে আছেন বলেও জানাচ্ছেন কেউ কেউ। আবার যুগপথ আন্দোলনে থাকলেও বিএনপি থেকে আসন ছাড়ের সুবিধা না পেয়ে কারো আছে আক্ষেপ। তবে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি আসন নিয়ে জটিলতা কেটে যাবে বলছে বিএনপি। মাহমুদুর রহমান মান্না, বগুড়া ২, নাগরিক ঐক্য। গেল বছরের ডিসেম্বরের শেষে যুগপথ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়ের ঘোষণা দেয় বিএনপি। ভোটের সমীকরণে শরিকদের জন্য অন্তত ১৪টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে নিজের দল বিলুপ্ত পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ৫টি আসন নিশ্চিত করেছেন শরিক দলের প্রার্থীরা। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয়তাবাদী সমমনা জোটকে 1টি, গণ অধিকার পরিষদকে 1টি আসন ছাড় দিয়েছে বিএনপি। তথ্য বলছে, শুধু শরিকদের দিয়ে আসনে নয়, মনোনয়ন বঞ্চিত বিএনপির এমন ১৯০ জনের বেশি বিদ্রোহী প্রার্থী ১১৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দল করি আমি ৪৫ বছর থেকে। বেশি আলোচনা, হিসেব নিকেশ চলছে শরিকদের জন্য ছেড়ে দেয় আসনগুলোতে, যাতে স্বতন্ত্র প্রার্থী হয় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব সহ ৯ বিএনপি নেতাকে এরই মধ্যে বহিষ্কার করেছে বিএনপি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, যুগপথ সঙ্গীদের সাথে আসন সমঝোতা নির্বাচনে যে কোনো ধরনের জটিলতা নিরসনে বিএনপিকেই বড় ভূমিকা নিতে হবে। বগুড়ার আগে যে সিদ্ধান্ত ছিল সেখানেই থাকবেন। আপনারা তো একজনকে দিয়েছেন এবং তাকে তো অফিসিয়ালি চিঠিও দিয়েছেন অ্যাপ্রুভ করে। এখন তো আমি ঝুলে আছি, যদি ওটা না হয় তাহলে আমি এটা করবো। অতএব আমি এটা করবো যে সেই লক্ষ্যেও কাজ করার চেষ্টা করছি আর ওটার জন্য ওয়েট করছি। কিন্তু আমাকে যদি ব্যক্তিগত ওপিনিয়ন বলেন তাহলে আমি মনে করি যে তারা খুব অবজেক্টিভলি দেখতে পারছেন বলে মনে হয় না। তার দায় তাদেরকেই নিতে হবে। আর যুগপথ আন্দোলনে থাকা আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন বিএনপির আসন সমঝোতায় জায়গা পেল না, বিষয়টি অজানা বললেন দলের সাধারণ সম্পাদক। দীর্ঘ লড়াই সংগ্রাম, একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একসাথে রাজপথে ছিলাম। সেই অংশীজনেরা পরস্পরের প্রতি মর্যাদার আচরণ করবে, অনেক হতাশার কথা বলেছে, অনেকেই খুব উষ্মা প্রকাশ করেছে এমনটা কেন হলো। আসলে আমরা এর কোনো সদুত্তর দিতে পারিনি। আলোচনা আছে, বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের নিবৃত্ত করতে না পারলে আসন সমঝোতা কার্যত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টিকে বিএনপি বিশেষ বিবেচনায় নেবে বলে প্রত্যাশা শরিক দলের প্রার্থীদের। এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য, যুগপথ ধারাবাহিকতায় সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকতে পারবো। তারেক রহমানের নেতৃত্ব মেনে অবশ্যই তাদের স্বতন্ত্র প্রার্থিতা তারা প্রত্যাহার করবেন এবং বিএনপির সাথে তারা থাকবেন, কাজ করবেন। তাদেরও ক্যারিয়ার রয়েছে, সংগ্রাম করেছে। আমি চাই মিলেমিশে একসাথে সবাইকে নিয়ে কাজ করতে। অন্যদিকে বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে বিএনপি। দলের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা বিএনপি আগেই দিয়েছে। সেক্ষেত্রে সমমনাদের সম্মান দেওয়ার চিন্তা রয়েছে বলেও জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ এটি। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন,
বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কিভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা নিয়ে কথা বলেছেন তারেক রহমান। চীন কিভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে সেটাও আলোচনায় উঠে এসেছে। এ সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানান চীনা রাষ্ট্রদূত। In exchanging views, there was exchange on the potential elected BNP government's development plan and how we intend to develop the country, and how China also has been important in developing various, being partnering and developing various sectors that sort of contribute to economic growth and development and investment in the country. রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। সকালে বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির নেতারা আরও বলেছেন, আজকে যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তারা ফ্যাসিস্টের সাথে আপোষ করেছিল। এছাড়া দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে তারা বলেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করে শোক সভা ও দোয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করেছে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেননি। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু আপনার মধ্যে ভুলে গেছেন তারা কিন্তু 1-11-এর সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেননি। বেগম খালেদা জিয়াকে তুমি কবুল করে নাও। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে অপর শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা দেশের গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে। যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রবর্তন করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে। দেশের গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষ না করায় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ। একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন, এমন অভিযোগ তুলে জামায়াতে ইসলামী বলছে, জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কি না এ নিয়ে শঙ্কায় তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে দলটি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয় জামায়াতে ইসলামীর। এতে 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে। পরে ব্রিফিংয়ে প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির। লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে, কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে। প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে, অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না। কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু, কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, যেটা লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দলটির দাবি, সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো পুরোপুরি নিরপেক্ষ পরিবেশ তৈরি হয়নি। অনেক জায়গায় তুচ্ছ কারণে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমাদের 3 জন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে, এর ভিতরে 2 জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। একই ঘটনা, একই কোর্ট, একই মামলা, কিন্তু আমাদের সিনিয়র লিডার যে হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে। তো এইরকম এক দেশে 2 রকম সিদ্ধান্ত, একই আইনের 2 রকম সিদ্ধান্ত, আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। দলীয় ডিসিদের নিয়োগ প্রত্যাহার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি জামায়াতের। ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপি কে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
এদিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে জামায়াত অভিযোগ করে প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। জাতীয় নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা দলটির। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের তৃতীয় দিনে আবেদন জমা পড়েছে 131টি। এ নিয়ে মোট আপিল করেছেন 295 জন। যাচাই বাছাইয়ের পর মনোনয়ন বাতিলের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিলের তৃতীয় দিনের কার্যক্রম চলে নির্বাচন কমিশনে। আগারগাঁও নির্বাচন ভবনের নিচে 10টি বুথে আবেদন জমা দেওয়া যাবে 9 জানুয়ারি পর্যন্ত। শুনানি ও নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারির মধ্যে। এদিকে ভোটের আগে পরে দেশ জুড়ে 2 পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বড় রাজনীতিবিদদের দলের সাথে একটা গভীর সম্পর্ক বর্তমান ইন্টারনেট সরকার সহ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে নির্বাচনটা আসলে নিরপেক্ষ হবে কিনা আমরা সন্দেহান। ভোটার তালিকায় স্বাক্ষর করানোর ভোটারদের, এই কারণে আমাকে আমার নমিনেশনটা ওই যে বাদ করে আপিল করতে এসেছি, আপিল গৃহীত হয়েছে। বাতিলের পরে যে হ্যাপা, এটা আমাদের কাছে জানা ছিল না, যেটা ঢাকায় আসতে হবে অথবা এটার জন্য যে এইরকম একটা আপিল, এরকম একটা আইনগত ব্যাপার, এগুলো আমাদের কাছে কোনোটা জানা ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে 28টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। যোগসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, যোগসু ভোটের ফলাফলের সবশেষ তথ্য জানাবেন আমাদের। গণনায় এত সময় কেন লাগছে, প্রশাসন কি বলছে? যদি বলি তো নিয়ে আসলে গণনার সময়ের কথা বলে কিন্তু শেষ হবে না, যেহেতু গতকাল ভোট শেষ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলতেই আছে। সর্বশেষ যদি বলি 28টি কেন্দ্রের ফলাফল এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী যদি বলি, শিবির সমর্থিত প্যানেল যেটি রয়েছে রিয়াজুল, তিনি এই পর্যন্ত ভোট পেয়েছে সব মিলিয়ে 3729টি এবং ছাত্রদল সমর্থিত যেটি রয়েছে AKM রাকিব, তিনি কিন্তু পেয়েছেন 39,298টি, অর্থাৎ সবকিছু মিলে 431 ভোটে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল। তবে যদি বলি যে সময়টির কথা বললেন, যে গণনার সময়টি, আসলে হাতে গোনার ক্ষেত্রে কিন্তু আসলে বিলম্বিত হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু বলতে পারি, হয়তোবা রাতের মধ্যেই 39টি কেন্দ্রের ফলাফল তারা হয়তোবা দিতে পারবে, যেহেতু দিনের বেলা আমরা দেখেছি সন্ধ্যার সময় যে প্রতিটি কেন্দ্রের ফলাফলের ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় পার হয়েছে। তবে বিগত 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু আসলে অন্যগুলো যেগুলো ছিল ডিপার্টমেন্ট কেন্দ্র, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তবে এখন পর্যন্ত 28টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেল। তবে পরবর্তীতে যদি আরও কোনো ফলাফল ঘোষণা হয় তো সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। ধন্যবাদ হাসিব আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ সংক্রান্ত প্রতিবেদন বুধবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। যমুনায় প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, সত্য উদ্ঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন। তিনি আরও বলেন, ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে সত্যকে চিরদিন চাপা দেয়া যায় না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত এই কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহযোগিতা করে। এরই মধ্যে স্বজনের ডিএনএ নমুনার মাধ্যমে 8 শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 224 সুনামগঞ্জ 1-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আছি সংসদীয় আসন 224 সুনামগঞ্জ 1। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তুফাইল আহমদ খান। জনাব তুফাইল আহমদ খান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাই, আমরা যেখানে আছি আমাদের পাশে মাটিয়ান হাওর, যদি কোনো কারণে হাওরের ফসলের কোনো ক্ষতি হয়, সুনামগঞ্জবাসী খেয়ে না খেয়ে পুরোটি বছর থাকতে হয়, এই কৃষকের ফসল রক্ষা বাদের স্থায়ী কি সমাধান আছে এবং ন্যায্য ফসলের জন্য কি পরিকল্পনা আপনার? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিবিসি নিউজের মাধ্যমে আমার সংসদীয় এলাকা তাহিরপুর
মধ্যনগর ধর্মপাশা জামালগঞ্জের আমার সম্মানিত নাগরিক ভোটারবৃন্দ, ভাই বোনেরা, দেশ ও প্রবাসী যারা আছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং একই সাথে আমাদের অমুসলিম ভাই বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আসনটা হচ্ছে মূলত বুড়ো ফসলের এলাকা, বিস্তীর্ণ হাওড়াঞ্চল। এই হাওড়াঞ্চলে আমাদের একমাত্র ফসলকে রক্ষার জন্য আমরা সবসময় দাবি করে আসছি যে এখানে ট্যাক্সই বাদ দিতে হবে। কোনো কারণেই যেন বাঁধের মধ্যে কাজের কোনো ঘাটতি না হয়, কোনো দুর্নীতি না হয়। এবং এমন অনেক এলাকা আছে যে এখানে যদি পরিকল্পনা নেওয়া যায় তাহলে বছরে বছরে বাদ না দিয়ে এগুলোকে ব্লক দেওয়ার মাধ্যমে সাস্টেইন করা যায়। এইটা একটা পরিকল্পনায় নিয়ে আসতে হবে। আমি বিগত সময়ে নিজে ভিজিট করেছি অনেক জায়গায়, এরকম অনেক জায়গা আছে। কিছু কিছু জায়গায় স্লুইড গেট দিতে হবে, পানিকে সঠিক সময়ে তাকে আটকে রাখা এবং সঠিক সময়ে ছেড়ে দেওয়ার জন্য। এবং একই সাথে কৃষকদের জন্য যে সাপোর্টের ব্যাপার আছে, সার বীজের অপ্রতুলতা আছে, সেখানে ভালো সরবরাহ করতে হবে এবং কৃষি ঋণকে সহজ করে দিতে হবে তাদেরকে, যাতে স্বাচ্ছন্দ্যে এখানে আমরা ফসল ফলাতে পারি। আপনি জানেন কৃষকের ন্যায্য অধিকারের কথা বলছিলেন, আরেকটি বিষয় জানতে চাই। এই আসনে বিএনপির দুজন প্রার্থী রয়েছেন, যদিও একজন যখন প্রতীক বরাদ্দ হয় প্রত্যাহার হবেন, কি নির্বাচনী পরিবেশ আপনি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করব নির্বাচন যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং অংশগ্রহণমূলক হয়, সবার জন্য উৎসবমুখর হয়। এবং সেক্ষেত্রে প্রতিটা পার্টির যেমন আপনার করণীয় আছে, অংশগ্রহণের ব্যাপার আছে, দায়িত্বশীল ভূমিকা রাখার ব্যাপার আছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশাসন। নির্বাচন কমিশনের অধীনে এখন দেশ পরিচালিত হচ্ছে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষায় যে সমস্ত বাহিনীগুলো আছে তারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে নির্বাচনের পরিবেশ ভণ্ডুল হবে। একটু জানতে চাই, কোনো চ্যালেঞ্জ দেখছেন? আমি তো বিভিন্ন জায়গায় নানা রকম চ্যালেঞ্জ দেখছি। অবশ্যই এখানে অত্যন্ত গুরুত্বের সাথে আপনার ভূমিকা নিতে হবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সেটা আমরাও প্রত্যাশা করি। ধন্যবাদ জনাব তুফাইল আহমেদ খান। আজ সারাদিন ছিলাম সুনামগঞ্জ 1 আসনে, আগামীকাল সুনামগঞ্জ 2 আসনে আমরা সকাল 10টায় আবারও যুক্ত হব। যুক্ত থাকুন CSRM ডিবিসি নিউজ এক্সপ্রেসে। 2 বছরে উদ্বেগজনক হারে বেড়েছে জনশক্তি রপ্তানির লাইসেন্স। এখন নিয়মতান্ত্রিকভাবে রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের সংখ্যা কমাতে হবে বলে মত রামরুর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ডক্টর তাসনিম সিদ্দিকী। বলেন, নিরাপদ অভিবাসনে রিক্রুটিং এজেন্সির ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই এই খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভাষাগত ও কারিগরি শিক্ষা প্রাধান্য দিতে সরকারি পদক্ষেপেরও আহ্বান জানান রামরুর চেয়ারপারসন। এ সময় আলোকচিত্রী শহীদুল আলম বলেন, দেশ প্রবাসীদের আয় গ্রহণ করলেও তাদের কেউ সুবিধা দেয় না, তাই প্রবাসীদের ন্যায্যতা দেওয়ার আহ্বান জানান তিনি। হয়তো হবে আমার ভাই হয়তো একটা দোকান দেবে, কিন্তু সবার কাছে বোধগম্য হবে। সিন্ডিকেশন, যেটা আমরা পুরো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা জিনিসই আমরা চেয়েছি মাইগ্রেশনে, যে মালয়েশিয়ায় দরকার হয় লোক পাঠাবো না, আমার লোক যাওয়ার দরকার নেই। 5-6 লাখ টাকা খরচ করে রাস্তার ভেতর পড়ে থাকার কি প্রয়োজন আছে? বিনিয়োগ বলতে গেলে নেই, অথচ টাকা কিন্তু আসছে এবং সেই টাকা ভোগ করছে। শুধু না, সেই টাকা আবার অনেক মানুষ পাচার করে বিদেশে বড় বড় বাড়ি বানাচ্ছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় 6.9 ডিগ্রি ও গোপালগঞ্জে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশায় ঢেকে আছে শহর, বন্দর, গ্রামগঞ্জ। কয়েক হাত দূরের চিত্রও দেখা যাচ্ছে না চোখে। অনেক জেলায় দেখা নেই সূর্যের। কোথাও কোথাও এমন অবস্থা সপ্তাহকাল ধরে চলছে। ঘন কুয়াশার সাথে হিম বাতাস দুর্বিষহ করে তুলেছে জনজীবন। পৌষের শেষ ভাগে হাড় কাঁপানো শীতে কার্যত স্থবির জীবনযাত্রা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। গরম পোশাকের অভাবে কাতর স্বল্প আয়ের মানুষ। প্রশাসন থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস সহসা কাটছে না এমন অবস্থা। শীতের দাপট চলতে পারে আরও কয়েকদিন। এ সময় তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। কুয়াশার জন্য কোনো দেখা যায় না, মানুষ কিছু দেখা যায় না। কারণ এখন এই মনে করেন অন্ধকারে মারা নাম যাওয়া গেছে। ঠান্ডার কারণে কাজ তো করা যায় না, কাজ না করলে এখন আমরা কি করে চলবো?
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কমপক্ষে 6 লাখ এবং সর্বোচ্চ 18 লাখ টাকা ভিসা বন্ড জামানত দিতে হবে। ডলারের হিসেবে এই অঙ্ক সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 15,000। এই নীতি কার্যকর হবে 21শে জানুয়ারি থেকে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করে আসছে যুক্তরাষ্ট্র। ব্যাপক হারে অবৈধ অভিবাসী বহিষ্কার, ভিসা ও গ্রিন কার্ড বাতিল, এমনকি অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও অতীত বক্তব্য যাচাইয়ের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিবাসন নীতিতে আরও কঠোরতা নিয়ে এসেছে ভিসা বন্ড। এর আওতায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। ভিসা বন্ডের এই তালিকায় মোট 38টি দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় রয়েছে শুধু নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক যদি পর্যটন বা ব্যবসায়িক ভিসা পেতে অন্য সব শর্ত পূরণ করেন, তাহলে সাক্ষাৎকারের সময় তাকে 5,000 থেকে সর্বোচ্চ $15,000 বা 6,11,500 টাকা থেকে 18,34,600 টাকা জামানত দিতে হবে। এই অর্থের পরিমাণ নির্ধারণ করবেন ভিসা ইস্যুকারী কনসুলার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বন্ড নীতির উদ্দেশ্য মূলত পর্যটন ও ব্যবসায়িক ভিসায় প্রবেশ করে মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার প্রবণতা নিরুৎসাহিত করা। ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে, যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে অবস্থানের সময়সীমা মেনে চলেন। বাংলাদেশের ক্ষেত্রে 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে এ নিয়ম। তবে ভ্রমণকারীরা শর্ত মেনে চললে ফেরত পাবেন জামানতের অর্থ। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।